প্রিয় ছাত্রছাত্রী, দীর্ঘদিন ধরে লকডাউন এবং বিশ্ব অতিমারির জন্য আমাদের স্বাভাবিক জীবন বিপর্যস্ত। অনেক দিন ধরে স্কুল বন্ধ, তোমাদের সাথে যোগাযোগ নেই। অনেক দিন পর আমি চেষ্টা করছি অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। আজকে ক্লাস 9-এর ইংরেজি বিষয় একটি কবিতা পড়ানোর চেষ্টা করছি। লেসন 6, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল বাই এমিলি জেন ব্রন্টি। এটা তোমাদের সিলেবাসে রয়েছে। এমিলি জন ব্রন্টি সম্পর্কে প্রথমে কিছু বলে শুরু করি। এমিলি জেন ব্রন্টি 1818 সালে জন্ম, 1848 সালে মৃত্যু। মাত্র 23 বছরের একটা আয়ুষ্কাল। খুব অল্প বছর বেঁচে ছিলেন, কিন্তু ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিক বলা যায় তাকে, কারণ তার লেখা একমাত্র উপন্যাস উদারিং হাইটস। যদি বিশ্বের 100টি উপন্যাস, ইংরেজি উপন্যাসকে আমরা আলাদা করি, তার মধ্যে এমিলি জেন ব্রন্টির উপন্যাসটি স্থান পাবে। উনি বেশ কিছু ছোট ছোট কবিতা লিখেছিলেন, তার জীবদ্দশায় সেগুলো প্রকাশিত হয়নি। এই কবিতাগুলোকে কিছু 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 কবিতা গন্ডাল পোয়েমস বলা হয়, যেহেতু তিনি এবং তার ভাই বোনেরা একটা কল্পনার জগতে বাস করতেন। যে কল্পনার জগৎকে তারা নাম দিয়েছিল গন্ডাল, সেই কল্পনার জগৎ নিয়ে তারা ছোট ছোট কবিতা লেখেন। এমিলি জেন ব্রন্টি সম্পর্কে বলা যায় যে তারা 3 বোন এবং 1 ভাই ছিলেন। 3 বোনের মধ্যে 3 জনই সাহিত্যিক ছিলেন। শার্লট ব্রন্টি বড়, এমিলি ব্রন্টি এবং অ্যান ব্রন্টি। 3 বোনই তাদের লেখা প্রথম দিকে, বিশেষ করে উদারিং হাইটস যখন পাবলিশড হয়, এমিলি জেন ব্রন্টির লেখা উপন্যাস, তখন সেটা কিন্তু 3 বোনই পুরুষের ছদ্মনামে লেখেন, কারণ তারা যে বাস করতেন ইয়র্কশায়ারে, সেটা ছিল ইংল্যান্ড থেকে অনেক দূরে একটা প্রান্তবর্তী এলাকা। তখনকার দিনে মহিলারা সাহিত্য জগতে ততটা সমাদৃত ছিলেন না, সেই জন্য তারা পুরুষের ছদ্মবেশে লিখেছিলেন। এমিলি অল্প বয়সে মারা যায়, অ্যান অল্প বয়সে মারা যায়। কেবলমাত্র শার্লট দীর্ঘদিন বেঁচে ছিলেন, এবং শার্লট ব্রন্টি তার শেষ দিকে, জীবনের শেষ দিকে ভীষণ খ্যাতি পান, এবং তিনি প্রকাশ করেন যে আসলে তার বোনেরাই ছিল এই সমস্ত সাহিত্যকর্মের আসল স্রষ্টা। এমিলি এবং তার বোনেরা ইয়র্কশায়ারে যে থাকতো, সেটা কিন্তু ইংল্যান্ডের মতো বিদ্বজন বা এডুকেটেড যে কালচার সোসাইটি সেখানে ছিল না। সেখানে তাদের চিন্তা ভাবনার যে খোরাক বা কল্পনার জগতেই তারা বাস করত, নিজেদের মধ্যেকার সৃষ্টিশীলতা প্র্যাকটিস করার জন্য। এমিলি এবং তার ভাই বোনেরা গন্ডাল বলে জায়গায় কল্পনা করতেন, এবং সেই গন্ডাল পোয়েমসগুলো বেশিরভাগই তার লেখা, তার জার্নাল বা ডায়েরিতে পাওয়া যায়। এই কবিতাটি গন্ডাল পোয়েমসের মধ্যে পড়ছে না সম্ভবত, তবে এই কবিতাগুলোর কোনো তিনি টাইটেল দেননি। বেশ কিছু কবিতা আছে যেগুলো নন গন্ডাল পোয়েমস। এই কবিতাটারও কোনো টাইটেল তিনি লিখে যাননি, শিরোনাম। সেই জন্য প্রথম লাইনটিকে নিয়ে কবিতার শিরোনাম হিসেবে নির্বাচন করা হয়েছে। এটি একটু অন্য ধরনের কবিতা। আমরা কবিতা পড়ার পর একটা কানেক্টেড আইডিয়াস খুঁজে পাই, কিন্তু এই কবিতাটা বিশেষ করে ছোট বয়সের ছেলে মেয়েদের জন্য, ক্লাস 9, ক্লাস 10 এই স্ট্যান্ডার্ডদের ছেলে মেয়েদের জন্য একটু অসুবিধার, কারণ এখানে কিছু ইমোশনাল বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছে, সেটাও একটু রাউন্ড অ্যাবাউট ওয়েতে। সেই জন্য ভাবনাগুলোকে ছোঁয়া বা ভাবনাগুলোকে অনুধাবন করা একটু কঠিন, বিকজ ইট ইজ মোর অ্যাবস্ট্রাক্ট ইন নেচার। এটা ন্যারেটিভ পোয়েম নয়, ইটস এ কাইন্ড অফ রিফ্লেক্টিভ পোয়েম, সেই জন্য গল্প কোনো নেই। আমরা একটু থরো রিডিংয়ের মাধ্যমে টেক্সটটাকে বোঝার চেষ্টা করব।
খুব ছোট একটা কবিতা, 4টে স্টানজায় লেখা। প্রথম স্টানজা: Mild the mist upon the hill, telling not of storms tomorrow. No, the day has wept its fill, spent its store of silent sorrow. প্রথমে বলা আছে একটা ন্যাচারাল ফেনোমেনন বা ঘটনার কথা। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, মাইল্ড কোমল বা অল্প, দ্য মিস্ট কুয়াশা, আপন দ্য হিল পাহাড়ের গায়ে, পাহাড়ের গায়ে অল্প কুয়াশা। যারা তোমরা সচক্ষে পাহাড় দেখেছো বা টিভিতে দেখেছো বা অন্য কোথাও কোনো ছবির মধ্যে, এই পাহাড় সবসময় ঘেরা থাকে একটা কুয়াশার আবরণে। যখন মেঘ জমে যায় তখন মেঘেরা ঘিরে রাখে পাহাড়কে, আবছা স্পষ্ট দেখা যায় না, পাহাড় আবছা থাকে। তো মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, ন্যারেটর বা পোয়েট এখানে বলছেন যে দূরে যে পাহাড় দেখা যাচ্ছে তার গায়ে এখন কি দেখতে পাচ্ছেন? হালকা কুয়াশা, মিস্ট, কুয়াশা। কুয়াশা কি করে? আমাদের ভিশনকে আটকে দেয়, অস্পষ্ট করে দেয়। টেলিং নট অফ স্টর্মস টুমরো, টেলিং বলছে না, নট অফ স্টর্মস ঝড়ের কথা, টুমরো আগামীকাল। যেহেতু অল্প কুয়াশা রয়েছে, ঘন মেঘ ঢেকে নেই পাহাড়কে, সেই জন্য বোঝাই যাচ্ছে এই প্রাকৃতিক ঘটনা দেখে যে আগামীকাল আর বৃষ্টি হবে না। না। তারপর উনি আবার সুনিশ্চিত করছেন না, হবে না, বৃষ্টি যে হবে না তিনি সুনিশ্চিত করছেন পরের লাইনে। দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, দিনটা, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট কেঁদেছে, ইটস ফিল পরিপূর্ণভাবে, দিনটা পরিপূর্ণভাবে কেঁদেছে। দিন কখনো কাঁদে না। এখানে দিনকে পার্সনিফাই করা হয়েছে বা দিনের মধ্যে মনুষ্যগুণ আরোপ করা হয়েছে, দ্যাট ইজ কল্ড পার্সনিফিকেশন। দিনটা কেঁদেছে। দিন কখন কাঁদে? সারাদিন বৃষ্টি হয়েছে, অঝরঝরে বৃষ্টি হয়েছে, সেটাকে কবির মনে হয়েছে যেন দিন কেঁদেছে প্রচুর। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, স্পেন্ট খরচ করে দিয়েছে, কাটিয়ে দিয়েছে, ইটস স্টোর এর সঞ্চয়, অফ সাইলেন্ট সরো নিস্তব্ধ দুঃখ। সাইলেন্ট সরো, ওয়াই সরো ইজ সাইলেন্ট? দুঃখ অবশ্যই সাইলেন্ট বা নীরব, কারণ দুঃখ আমরা খুব কাছের মানুষ না হলে, ক্লোজ মানুষ না হলে আমরা শেয়ার করি না, আনন্দটা শেয়ার করি। সো জয় ইজ এ কাইন্ড অফ ডেমোক্রেটিক ফিলিং, বাট সরো ইজ অলওয়েজ পার্সোনাল। এই লাইনটায় একটা অ্যালিটারেশন, সাউন্ডের অ্যালিটারেশন রয়েছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, এস 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 শ সাউন্ডের অ্যালিটারেশন। তাহলে প্রথম স্টানজায় রয়েছে একটা ঘটনা, সারাদিন বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির পর দূরের পাহাড়, হালকা কুয়াশা রয়েছে। সারাদিন বৃষ্টি হয়ে গেছে মানে মেঘ হালকা হয়ে গেছে, আর তার মধ্যে ভারী জলকণা নেই যে আবার পরের দিন বৃষ্টি হবে। এটা একটা ন্যাচারাল ফেনোমেনন। কিন্তু এই ন্যাচারাল ফেনোমেননকেই কবি বা প্রাকৃতিক ঘটনাকেই কবি হিউম্যানাইজ করে দেখাচ্ছেন। কবিতার সঙ্গে অন্যান্য বিষয় সাবজেক্টের এখানেই ডিফারেন্স, যে কবিতা সবসময় বা কাব্য সবসময় ব্যঞ্জনাধর্মী। ব্যঞ্জনাধর্মী মানে এর আক্ষরিক অর্থ আর ভেতরের অর্থ ডিফারেন্ট হয়, দুটো লেয়ার থাকে। আক্ষরিক অর্থটাই যদি আমরা জোর দিই তাহলে ভেতরের অর্থ সেটা সফল হয় না, উদ্দেশ্যটা সফল হয় না কবির। আমাদেরকে খুঁজে বার করতে হয় ভেতরের অন্তর্নিহিত অর্থ, তবেই আমরা কাব্য রসটা ধরতে পারব। তো এখানে যে ন্যাচারাল ফেনোমেননের কথা বলা হয়েছে সেটা আসল বিষয় নয়। এখানে আসল বিষয় হচ্ছে শেষ দুটো লাইনে। কোনো একটা মানুষের মনের মধ্যে জমা দুঃখ, সেটা কান্নার মাধ্যমে সেটা হালকা হয়ে গেছে, সেটার সাথে তুলনা করা হচ্ছে, মেটাফরিক্যালি তুলনা করা হচ্ছে দিনের কান্নার সাথে। তাহলে আজকে যে মানুষ তার মনের দুঃখ ঝরানোর জন্য কেঁদে ফেলেছে, সে কালকে তার মনটা হালকা হয়ে গেছে, সে কালকে আর কাঁদবে না। ঠিক যেমনি সারাদিন প্রচুর বৃষ্টি হওয়ার পর আকাশের মেঘ হালকা হয়ে যায় আর পরের দিনের জন্য বৃষ্টি হয় না। তাহলে এখানে দুটো জিনিসের মধ্যে একটা মেটাফরিক্যাল তুলনার মাধ্যমে কবি আলটিমেটলি হিউম্যান ইমোশনের কথাই বলছেন।
সেকেন্ড স্টানজায় আমরা দেখব, ও আই এম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, I am a child once more, and 'neath my father's sheltering roof, and near the old hall door. ও আই এম গান ব্যাক, আমি ফেরত যাচ্ছি, টু দ্য ডেজ অফ ইউথ। এখানে প্রথম ছিল অবজেক্টিভ বিষয়, ন্যাচারাল ফেনোমেননকে উদ্দেশ্য করে লেখা। সেকেন্ড স্টানজায় ঠিক উল্টো, সাবজেক্টিভ হয়ে যাচ্ছে, আই অ্যাম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি আবার আমার যুব বয়সে ফেরত যাচ্ছি, আমি আমার অল্প বয়সে আবার ফেরত যাচ্ছি। কিভাবে ফেরত যাই আমরা? আবার টাইম মেশিনে চড়ে যেতে পারি না, আমরা যাই মেমোরির উপর ভর করে বা স্মৃতির ওপর ভর করে। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার একটি শিশু হয়ে যাই যখন আমি স্মৃতির মাধ্যমে আবার ছোটবেলায় ফেরত যাই, যখন সেই পেরিয়ে আসা জীবনটা আবার নতুন করে প্রাণবন্ত হয়ে ওঠে বা জীবন্ত হয়ে ওঠে। এবং কবি কোথায় নিজেকে পাচ্ছেন? বেনিথ, নিচে, মাই ফাদার্স, আমার বাবার, শেল্টারিং রুফ, আশ্রয়দানকারী ছাদের নিচে আমি পাচ্ছি। ফাদার্স শেল্টারিং রুফ, ছাদ আমাদেরকে আশ্রয় দেয় প্রাকৃতিক দুর্যোগ থেকে, চোর ডাকাতের থেকে, সুতরাং রুফ বা ছাদ আমাদেরকে নিরাপত্তা দেয়। কিন্তু ফাদার্স শেল্টারিং রুফ শুধুমাত্র ফিজিক্যাল নিরাপত্তা দেয় না, একটা মেন্টাল নিরাপত্তাও দেয়। কারণ বাবা মা, এই ক্যারেক্টারগুলো, এই চরিত্রেরা সবসময় শিশুকে আগলে রাখে, তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেয়, তাকে ম্যাটেরিয়াল সাপোর্ট দেয়। সেই জন্য ফাদার্স শেল্টারিং রুফ। তাহলে কবি যেন কোথায় ইনসিকিউর ফিল করছেন সামহাউ। সো she is returning back to her past. She is ruminating about her childhood security in her father's house. And near the old hall door, কোথায় সে নিজেকে দেখতে পাচ্ছে? বাবার সে পুরনো হল ঘরের দরজার পাশে, দরজা যেখান দিয়ে আমরা এন্টার করি, যেন আবার সে শৈশবে ফেরত যাচ্ছে, আবার যেন সে দরজা দিয়ে প্রবেশ করতে চাইছে। ঠিক যেমন করে এই ডিজায়ার ফর নস্টালজিয়া, ডিজায়ার টু গো ব্যাক টু দ্য পাস্ট, এইটা এই সেকেন্ড স্টানজায় আমরা ফেরত পাচ্ছি। যেমন করে একটি শিশু মাতৃগর্ভে সিকিউরড অবস্থায় থাকে, যখনই আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে যাই, উই হ্যাভ টু ফেস অল দ্য সাফারিংস অ্যান্ড অল দ্য চ্যালেঞ্জেস আওয়ারসেলভস। তো আমরা যেন সারা জীবন সেই নিরাপত্তাটার মধ্যে আবার ফেরত যেতে চাই। কবি ভাবছেন যখন, আবার ফেরত যাচ্ছেন সেই শেল্টারিং রুফে, সেই ওল্ড হল ডোরে নিজেকে দেখছেন। সম্ভবত তার সে প্রেজেন্ট স্টেট অফ ইনসিকিউরিটি থেকে আবার সেই সিকিউরড স্টেটের কথা রুমিনেট করে তিনি মানসিক স্বস্তি পাচ্ছেন। সেকেন্ড স্ট্যান্জায় আমরা ব্যক্তিগত ইমোশনের জায়গায়, এর জায়গায় ফেরত এলাম, দ্য ইন্ডিভিজুয়াল, আমি। আবার আমরা অবজেক্টিভ জায়গায় চলে যাব থার্ড স্ট্যান্জায়, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি দেখছি ক্লাউডি ইভিনিং, ক্লাউডি মেঘাচ্ছন্ন, ইভিনিং সন্ধ্যা, ফল নামছে, সন্ধ্যা নামছে, সময়টা হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা একটা অদ্ভুত সময়, না দিন না রাত্রি, সন্ধিক্ষণ, a time of transformation, a time of transformation. I watch this cloud evening fall, আমি দেখছি এই মেঘাচ্ছন্ন সন্ধ্যা নামতে। সরি, after a day of rain, আফটার মানে পরে, এ ডে অফ রেইন, একদিনের বৃষ্টির পর, সারাদিনের বৃষ্টির পর মেঘাচ্ছন্ন সন্ধ্যা নামছে। সন্ধ্যা, রাত্রি, these are symbolic, but I should not explain more because I have to finish it within a limited time. সারাদিন বৃষ্টির পর মেঘাচ্ছন্ন সন্ধ্যা নামছে। আর কি দেখছেন কবি? ব্লু মিস্টস, sweet mists of summer pall the horizon's mountain chain. Blue mists, নীলচে কুয়াশা, sweet mists, sweet এখানে সুন্দর, mists কুয়াশা, of summer গ্রীষ্মকালের, সিজনটা এখানে মেনশন করা হয়েছে সামার।
পল পল এখানে ঢেকে দেয়, এটা এক ধরনের আচ্ছাদন, সবের ওপরেই আচ্ছাদন চড়ানো হয়। তাহলে দূর পাহাড় ঢেকে আছে নীলচে কুয়াশার আচ্ছাদনে। দ্য হরাইজনস মাউন্টেন চেন, ব্লু মিস্ট সুইট মিস্ট কোনটাকে ঢেকে রেখেছে? দ্য হরাইজনস মাউন্টেন চেন, দিগন্তের মাউন্টেন চেন, পর্বত শৃঙ্খলকে। দিগন্ত দূর থেকে যেখানে দেখে মনে হয় আকাশ মাটিতে নেমে গেছে, সেই যত দূর চোখ যায় আমাদের দৃষ্টিগোচর হয়, সেইখানে আমরা কি দেখতে পাচ্ছি? পর্বত শৃঙ্খল, সেটা ঢেকে আছে নীলচে কুয়াশায়। নীল, the blue color is symbolic. The blue is the color of dream. Dream, স্বপ্ন। স্বপ্নের সঙ্গে বাস্তবের কোথায় ডিফারেন্স? স্বপ্নকে আমরা টোটালি ভাবতে পারি না, বাস্তবটার মধ্যে ফিল করতে পারি, লজিক্যালি বিষয়টাকে ভাবতে পারি। স্বপ্ন সবসময় ইললজিক্যাল হয়, ছেঁড়া ছেঁড়া হয়। Blue mist here indicating the memories the poet is reviving within her mind. যেটা আমরা স্বপ্ন দেখছি সেটাও আধখাপ ছাড়া, যেটা আমরা অতীতকে স্মৃতিচারণ করছি সেটাও আধখাপ ছাড়া, কারণ সেটা কমপ্লিট নয়। যদি পুরোপুরি সেটাকে আমরা রিভাইভ করতে পারতাম 100%, তাহলে সেটা বাস্তব হয়ে যেত। আমরা মেমোরির মাধ্যমে পাস্টে ফিরে যাচ্ছি, কিন্তু কতটুকু রিভাইভ করতে পারছি তার সামান্য অংশ, কিছু কিছু মনে পড়ছে, কিছু কিছু ঢাকা। পাহাড়টা এখানে, দূর পাহাড়টা is symbolizing the human soul or the individual, ব্যক্তিকে। একটা ব্যক্তি মানুষ কি নিয়ে তৈরি? তার একটা শারীরিক গঠন রয়েছে, তার একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স অ্যান্ড আ মেন্টাল এক্সিস্টেন্স। ফিজিক্যাল এক্সিস্টেন্সটা দৃশ্যমান, mental existence is the psychology of that person, the memories, everything consists of that human mind. এই মেমোরি একটা ব্যক্তি বা একটা মানুষ আরেকজনের কাছে পুরোপুরি সেই মেমোরিকে ওপেন করতে পারে না, কিছুটা সংখ্যক পারে, খুব কাছের মানুষ হলে পারে। দূরের পাহাড় ঢেকে আছে নীলচে কুয়াশায়, সে কুয়াশার আস্তরণ ভেদ করে পাহাড়টা স্পষ্ট দৃশ্যমান নয়। ঠিক একটা মানুষ যেন দৃশ্যমান পাহাড়, আর তার সাইকোলজিক্যাল, তার মেমোরিজ অ্যান্ড এভরিথিং, হোয়াট এভার ইজ ইন হিজ অর হার মাইন্ড, that is like the blue mist that covers, that pulls that human being, and here lies the separation. সেই জন্যই মানুষ সাইকোলজি তার বা মেন্টাল স্টেট ইটস লাইক এ মিস্ট, কুয়াশার মতো। সেই জন্যই সে কুয়াশা ভেদ করে সেই মানুষটাকে ছোঁয়া যায় না। সেই জন্য এক একটা মানুষ দুর্বোধ্য, এক একটা মানুষ এক একটা আলাদা দ্বীপের মতো, ইন্ডিভিজুয়াল। সেই জন্যই আমরা যেহেতু সব কিছু শেয়ার করতে পারি না, আমাদের প্রত্যেকটা ফিলিংস এর অনুভূতি, সব কিছু, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সেই জন্যই আমাদের সরোজ রিমেইন অলওয়েজ সাইলেন্ট। এটা আমরাই নিজের মধ্যে নার্চার করি, আমরাই কুয়াশার চাদরে মুড়ে থাকি। এখানেও সেই অবজেক্টিভ বিষয়, কিন্তু সে সাবজেক্টিভ ইন্ডিভিজুয়ালকেই তুলে ধরছে। এই কবিতাটায় বারবার করে ন্যাচারাল ফেনোমেননগুলোকে কবি ইউজ করেছেন অ্যাজ আ মেটাফর টু ডেসক্রাইব দ্য হিউম্যান ইমোশনস অ্যান্ড হিউম্যান সাইকোলজি, বেটার ইন্ডিভিজুয়াল সাইকোলজি। আমরা চলে যাচ্ছি আবার লাস্ট স্টানজায়। The dam stands in the long green grass as thick as morning's tears, and dreamy scents of fragrance pass that breathe of other years.
দ্য ড্যাম্প স্ট্যান্ডস, ড্যাম্প ভেজা ভাব স্ট্যান্ডস থেকে যায় ইন দ্য লং দীর্ঘ গ্রিন গ্রাস, সবুজ ঘাসে, দীর্ঘ সবুজ ঘাসে ভেজা থাকে। কখন? সকালবেলায়। অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স, সেই ভেজা ভাব, দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, সেই ভেজা ভাবটা, সেই ড্যাম্পনেসটা কেমন? অ্যাজ থিক, এতটাই ঘন, অ্যাজ মর্নিং স্টিয়ার্স, সকালের কান্নার মতো। সকালের কান্না, সকাল কি কাঁদে? না। সকালবেলায় কুয়াশাগুলো জমে দিয়ে বিন্দুর আকার নেয়, এক একটা বিন্দু ঘাসের মধ্যে লেগে থাকে, বিন্দু দেখে মনে হয় ইটস লাইক এ টিয়ার ড্রপ। তেমনি দীর্ঘ লম্বা ঘাসের মধ্যে সে ভেজা ভাব লেগে থাকে, যেন মনে হয় সকালের কান্না, সকালটা কাঁদছে। কিসের কান্না? কান্না কখন আসে? whenever we are in sorrow we express it through our tears, we shed tears to lose the weight of sorrow, to overcome sorrow, to get a kind of equilibrium. The dam stands in the long green grass as thick as morning tears, and dreamy scents, স্বপ্নের মতো গন্ধ, of fragrance, সুগন্ধির, পাস, সুগন্ধির স্বপ্নালু গন্ধ, পাশ দিয়ে চলে যায়। দ্যাট ব্রেথ, যেটা বয়ে আনে, যেটা শ্বাস নিয়ে আসে, অফ আদার ইয়ার্স, অতিক্রান্ত বছরগুলোর, যে জীবন পেরিয়ে গেছে, যে বছরগুলো পেরিয়ে গেছে, যে অতীত, সেই অতীতের সুগন্ধ স্বপ্নের গন্ধের মতো এসে ছড়িয়ে যায়। সুগন্ধির গন্ধ, অতীতের সুগন্ধি, ড্রিমি সেন্স, স্বপ্নের গন্ধ, স্বপ্নালু গন্ধ, ড্রিমি সেন্স, স্বপ্নালু গন্ধ। কিসের? সুগন্ধির, ফ্র্যাগ্রেন্সের, যেটা অতীতের গন্ধটা নিয়ে আসে। আবার রুমিনেশন, রিক্যাপিচুলেশন, আবার এই লাইনে। তাহলে অতীত, ফেলে আসা দিন, যেখানে আমরা বারবার পৌঁছতে চাই, বিকজ ইট ইজ পার্ট অফ আওয়ার লাইফ, সেখানে পৌঁছতে পারি না। অতীতের সঙ্গে অনেক কিছুই পেছনে পড়ে থাকে, শুধুমাত্র স্মৃতিগুলো থাকে। স্মৃতিগুলো উত্তাপহীন স্বপ্নের মতো। এখানে এই ড্রিমি সেন্সের, ড্রিমের সাথে আমরা ব্লু মিস্টকে কানেক্ট করতে পারি, যে অতীতের স্মৃতিচারণ সবসময় লাইক ড্রিমি, ইটস নট টোটাল, ইটস নট রিয়াল, ইটস আনরিয়াল। তাহলে পুরো কবিতাটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? পুরো কবিতাটাই দেখতে পাচ্ছি কবির স্মৃতিচারণ করছেন, অতীতের গন্ধ তার নাকে এসে লাগছে, যখন তিনি বসে মনের গোপন বাক্স থেকে একে একে অতীতের স্মৃতিগুলো হাতড়ে বার করছে। মন ভারাক্রান্ত হচ্ছে, চোখ উপচে জল বেরোচ্ছে। সেটাকে তিনি টোটাল বিষয়টাকে তুলনা করছেন সারাদিনের বৃষ্টি হয়ে যাওয়ার পর পাহাড়ের গায়ে লেগে থাকা অল্প কুয়াশার মতো, যেটা সিগনিফাই করছে যে পরের দিন আর বৃষ্টি হবে না। তার মানে প্রচুর বৃষ্টিপাতের পর আর পরের দিন বৃষ্টি হবে না। কবি প্রচুর কেঁদে ফেলেছেন, আর পরের দিন এর জন্য কাঁদবেন না। উই আর ফুল অফ উন্ডস, উই আর ফুল অফ সাফারিংস, কিন্তু আমরা সেই স্মৃতিচারণ করে আবার দুঃখটাকে রিনিউ করি, আবার চোখের জল ফেলি, তারপর আবার আমরা সেই মানসিক একটা, কি বলা যায়, প্রশান্তির জায়গায় ফেরত আসি। যখন স্মৃতিচারণ করি মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব একগাদা এসে জড়ো হয়, কষ্ট জড়ো হয়, যখন we shed our tears, whenever we shed our tears, once again we regain that vitality to get that the wound afresh, আবার নতুন করে আবার নিজেদেরকে ভাইটালাইজ করি, আবার নতুন করে জীবনকে আমরা ফেস করি। তো what is the ultimate feeling expressed through this poem? যদি লিখে দেখানো যায়, জানি না বুঝতে পারবে কিনা। A calm of mind
all passion spent. মিল্টনের স্যামসন অ্যাগনিস্টিস নাটকের পুরো বিষয়টা এই একটা লাইনের ওপর দাঁড়িয়ে, কাম অফ মাইন্ড অল প্যাশন স্পেন্ট। সমস্ত মনের আবেগ যন্ত্রণা কষ্ট থেকে বেরিয়ে গিয়ে আমরা সেই কামনেস প্রশান্তিটা গেইন করি। কবিতাটায় আছে দুঃখ কষ্ট, কিন্তু সবার শেষে আছে প্রশান্তি। আর বৃষ্টি হবে না আগামীকাল, কিছুদিনের জন্য থামবে। The poet is like that long green grass. We are like that long green grass, always covered with dampness. The dampness, melancholy, pain is also part of our life. It always covers us, appalls us. It surrounds us. But we stand erect like the green grass. We survive our sufferings. We survive our melancholia. এই কবিতাটার অনেকগুলো থিম বা বিষয়বস্তু রয়েছে। বিষয়বস্তু যেগুলো উঠে আসে ছেঁড়া ছেঁড়া টুকরো হিসেবে। বিষয়বস্তুগুলোকে আমরা বলতে পারি নস্টালজিয়া। Number 1, nostalgia. Number 2, loneliness. It's a theme. Number 3, melancholia. Number 4, escapism. Number 5, regained mental vitality to accept life afresh, to move forward. এই পর্যন্তই আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলে ভালো থাক, সুস্থ থাক। কি করছো?